নিউ গ্যালাক্সি স্টাডি সার্কেলে সবাইকে স্বাগত। গতকাল যে এসআই এর পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একটা আলোচনা, উত্তরগুলো একটু মিলিয়ে নাও। আর সমস্তগুলোই এখানে ম্যাথ, জিআই, জিকে সমস্তগুলোরই অ্যান্সার কি মোটামুটিভাবে করা হয়েছে। দু একটা কনফিউশন আছে, সেটা বাদ দেওয়া হয়েছে। তো শুরু করা যাক, চলো। প্রথম প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? এটার সঠিক উত্তর হলো কর্ণাটক। এটা ওই বাবা বুদন পাহাড়ে প্রথম শুরু হয়েছিল। তাহলে সঠিক উত্তর হলো কর্ণাটক। দ্বিতীয় একটি জিআই এসছিল 72, 24, 6, 96, 16, 12, 108, 18। এটা এর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে 24, 26, এদের হাফ করে গুণ করলেই হয়। যেমন 6 × 12, 72, 12 × 8, 96। তাহলে 18 × 6 মানে হাফ হবে 12 হবে, তার হাফ 6 ইন্টু করলে 108 হয়। সঠিক উত্তর হলো এ। এরপর, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? এটা একটু স্ট্যাটিক জিকের মতো, তবে যারা এইগুলো সমস্ত ডাটাগুলো, যারা জিওগ্রাফিক্যাল ইন্ডিয়ার জিওগ্রাফির যে ডাটাগুলো যারা মনে রাখে, তাদের কাছে এটা একটা মনে রাখার মতো বিষয়। কারণ শতকরা বনভূমির পরিমাণ কোন রাজ্যে বেশি, টোটাল বনভূমির পরিমাণ বেশি কোথায়, কোন রাজ্যে জনঘনত্ব বেশি, কোন রাজ্যে এই সমস্ত কোনগুলো এসসি এসটি জনসংখ্যা বেশি, এইরকম সমস্ত তথ্যগুলো যারা কালেক্ট করে, তাদের জন্য এটা খুব সহজ। এটার উত্তর, সঠিক উত্তর হলো মিজোরাম, 85.41। এখানে মনে রাখা দরকার, মধ্যপ্রদেশ সবচেয়ে বনভূমির, টোটাল বনভূমির পরিমাণটা বেশি, কিন্তু পার্সেন্টেজে দেখতে গেলে সেটা হবে মিজোরাম। তো এখানে একটা কনফিউশন হয়, তার জন্য এই প্রশ্নটা, এটা কনফিউশন হয় আর কি। তো সঠিক উত্তর হলো মিজোরাম। এরপর তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সঠিক একটি যদি সমীকরণ করা যায়, তাহলে এটার একটা সঠিক উত্তর চলে আসবে, এবং সঠিক উত্তরটা হবে 26। এটা ডিটেল এক্সপ্লেনেশন এখানে দিচ্ছি না। এরপর এটা অবজারভেশন, এটি জিআই এর প্রশ্ন। প্লাস যদি ইনটু হয়, প্লাস যদি মাইনাস হয়, সরি, ডিভাইড বাই যদি প্লাস যদি মাইনাস হয়, ইনটু মানে প্লাস হয়, মাইনাস যদি ডিভাইডেড বাই হয়, তাহলে এর সঠিক উত্তর কী হবে? এটা ঠিকভাবে মানটা বসিয়ে BODMAS এই যে কনসেপ্টটি রয়েছে, সেই কনসেপ্টটি থেকে এর সঠিক উত্তর হবে 37। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটা বিভিন্নভাবে দেওয়া আছে, তবে আমি যেটা খুঁজে পেলাম সেটা হলো NH7, যেটা কেরলে অবস্থিত, কেরলের দিকে, সাউথ ইন্ডিয়াতে, যেটা দৈর্ঘ্য হচ্ছে 1269 কিলোমিটার। এরপর একটি জিআই, দুই সংখ্যার তলে, সংখ্যাটি তলায় থাকে, তবে কোন সংখ্যাটি ছক্কার উপরে থাকবে? এটা সেম কনসেপ্ট, যেটাতে কমন রয়েছে, যেমন প্রথম দুটি ঘরে কমন রয়েছে 6 আর 6, এটা ক্লক ওয়াইজ লিখতে হয়। ক্লক ওয়াইজ লিখলেই এর বিপরীতটা পাওয়া যায়। যেমন 5-এর বিপরীতে 1, 3-এর বিপরীতে 4টা যদি পাওয়া যায়, তাহলে আর 6-এর বিপরীতে, 2-এর বিপরীতে 6 পড়ে থাকে। তাহলে সঠিক উত্তর হলো C6। এরপরে, নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? এটি কম্পিউটার সার্চের প্রশ্ন, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে তাদের এটি খুব সহজ, বাকিদের একটু কঠিন হবে। আমারও জানা ছিল না, আমি কম্পিউটার সার্চ করলাম, দেখা গেল এটি সঠিক উত্তর টর। এরপর
প্রশ্ন 9, 4% সুদে নির্দিষ্ট সময়ে আসল সুদের অনুপাত যদি 5:2 হয় তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। এটি সঠিক কনসেপ্টে করলে ধরে নেওয়া যাক 5 টাকা হলো আসল আর 2 টাকা হলো সুদ, মানে 5 টাকার 2 টাকা সুদ হলে 100 টাকার মধ্যে সেটা হবে 40% টোটাল সুদটা। সেটা যদি 4% প্রতি বছর পায় সেইভাবে 10 বছরে সঠিক উত্তর হবে। সহজেই যদি কনসেপ্টটি জানা থাকে এটার উত্তর করা যাবে। এরপর মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? এটা একটু কনফিউজিং, কারণ এগুলো জিওগ্রাফি থেকে এসেছে। এটায় তুঙ্গভদ্রা হবে না, কারণ সাউথ ইন্ডিয়াতে নয়, এটা উড়িষ্যার একটা দেখেই মনে হচ্ছে নাম। উড়িষ্যার জানা থাকলেও থাকতে পারে, কিন্তু কংসাবতী তুঙ্গভদ্রা নয়। এখন কনফিউজটা হবে মহানদী আর সুবর্ণরেখার মধ্যে। তবে যদি কারো জানা থাকে সুবর্ণরেখা তাহলে সে সঠিক উত্তর করতে পারবে, নাহলে কনফিউজড হবে আর কি। এরপর একটি যে প্রশ্নটি, প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন? এখানে দেখা যাচ্ছে দুজন রয়েছে, নন্দলাল বোস এবং সত্যেন্দ্রনাথ বোস, দুজনেই ছিলেন। তবে সঠিক উত্তরটি এখানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোনটি নেয়, তো নেটে দেখছিলাম যে সত্যেন্দ্রনাথ বোস এবং নন্দলাল বোস একসাথেই প্রথম প্রাপক হিসাবে ছিল। তবে সত্যেন্দ্রনাথ বোস অনেকে সঠিক উত্তর বলছে, তো এটা কনফিউজড রয়েছে, আমি সঠিক উত্তর করিনি। এরপর 12 প্রশ্ন, ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে? তো এটার আগে 60 লিটার রয়েছে, সেটাকে যদি 80% মানে 4:1 অনুপাতে ভাঙা হয় তাহলে 48 লিটার হবে জল আর 12 লিটার হবে ডেটল। তার সাথে আমরা এক্স যদি ডেটল মিশিয়ে দিই তাহলে অনুপাতটা হবে 75%, মানে 1/3। এটা ক্যালকুলেশন করলে x4 সহজেই একটা সমীকরণ থেকে বেরিয়ে আসবে। এরপরের প্রশ্ন 13, তেহেরি বাঁধ কোন নদীতে অবস্থিত? এটি সঠিক উত্তর হলো ভাগীরথী, কিন্তু ভাগীরথী তো অলকানন্দা আর ভাগীরথী দেবপ্রয়াগের কাছে মিললে নাম হয় গঙ্গা। তবে এটার এই রবি, ইচ্ছামতি, ইরাবতীর যে নদীগুলো দিয়েছে তার মধ্যে গঙ্গাটাই সঠিক উত্তর। আসলে তো ভাগীরথীর উৎসস্থলে ওখানে যেখানে তেহরি বাঁধটা দেওয়া হয়েছে সেখানে এটা গঙ্গাকে গঙ্গা বলা হয় না, ভাগীরথী বলা হয়। তবে এখানের অনুযায়ী সঠিক উত্তর গঙ্গা। এরপর এটি কমন বায়োলজির প্রশ্ন, নিম্নোক্ত কোনটি মিশ্র গ্রন্থি বলা হয়? থাইরয়েড, যকৃৎ, অগ্নাশয়, পিটুইটারি। এটা সঠিক উত্তর হলো অগ্নাশয়। এটা অনেকেই পারবে কারণ সঠিক উত্তর। এরপর এম সংখ্যক মানুষ, অঙ্কটি দিয়েছে, একটু কনফিউশন হয়ে যেতে পারে, এটার একটা কনফিউশনের জায়গা রয়েছে। এম সংখ্যক মানুষ আর দ্রব্য কিনতে সম্মত হয়, মানে আর টাকা দাম রয়েছে, এম জন কিনছে, মানে আর বাই এম একটা একটা দ্রব্যের দাম পড়লো। এরপরে 4 জন মানুষ চলে যায়, M-4 চলে যায়। তো M-4 যদি চলে যায় তাহলে আর টাকা দাম যেটা ছিল তার দামটা বেশি, ভ্যালুটা বেশি হবে। তো এই R/M/4 থেকে R/M যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে এই AM² - 4 এটা তো ভগ্নাংশে চলে আসবে, ফলে এই সঠিক উত্তরটা হবে। এটা ক্যালকুলেশন করলে এটার যেটা কনফিউশনটা হয় সেটা কি ওই কোন মানটা বড় আর কোন মানটা ছোট, সেটা একটু সমস্যা হতে পারে। তবে যদি সময় থাকে সঠিকভাবে করতে পারে তাহলে এটা প্রশ্নটা উত্তর সঠিকভাবে করা সম্ভব। এরপর পম্পাস তৃণভূমি, এটা জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন, এগুলো পড়ে বিভিন্ন, যেমন এশিয়া স্টেপ বলে, দক্ষিণ আমেরিকায় প্রেরি বলে, পম্পাসটা দক্ষিণ আমেরিকায়, আফ্রিকায় ভেল্ট বলে। এগুলো হলো নাতিশীতোষ্ণ টেম্পারেট, যেখানে আবহাওয়া শীতল অথচ বৃষ্টিপাতের পরিমাণও কম, সেখানে গাছের যে তৈগা বনভূমি হয়, যেখানে বৃষ্টি বেশি হয় সেখানে তৈগা হয়, তার পাশেই যেখানে বৃষ্টিপাত কম হয় সেখানে তৃণভূমি জন্মায়। এই তৃণভূমিগুলোকে, নাতিশীতোষ্ণ তৃণভূমিগুলোকে বিভিন্ন মহাদেশে বিভিন্ন নামে পরিচিত। সেই রকম হলো পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা
দক্ষিণ আমেরিকায় তৃণভূমিটা পম্পাস বলা হয়। একই তৃণভূমি যখন উত্তর আমেরিকায় চলে যায় তখন সেটা প্রেরি বলা হয়। এশিয়াতে স্টেপ, ইউরোপে স্টেপ বলা হয়, আফ্রিকাতে ভেল্ট বলা হয়, এরকম অস্ট্রেলিয়ায় ডাউন্স বলা হয়, এরকম বিভিন্ন মহাদেশে বিভিন্ন নামে পরিচিত। এগুলো একটু পরিচিত থাকা দরকার। তারপর এই যে ডায়াগ্রাম, গায়ক, সঙ্গীতকার, ডাক্তার, এগুলো কি এগুলো একটা সহজ ভেন ডায়াগ্রাম। একটাতে গায়ক, একটা সঙ্গীতকার, একটা ডক্টর, কারণ এগুলো সবই মিশে যেতে পারে। একজন গায়ক সঙ্গীতকারও হতে পারে, ডাক্তার সবাই না হোক, কিছু তো হতেই পারে। একেবারে মধ্যেখানে যদি গায়ক, সঙ্গীতকার, ডাক্তার, ধরো এটা একটা গায়ক, একটা সঙ্গীতকার, একটা ডাক্তার, এদের মধ্যে হতেই পারে, এমন প্রতিভাবান থাকতেই পারে যে গায়ক আবার ডাক্তার অথবা মিউজিশিয়ান হতেই পারে। তাহলে এটা সঠিক উত্তর হবে ডি। এরপরে ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত হয়েছে? এটা যারা মাধ্যমিকের ভূগোলটা একটু ভালো করে স্টাডি করেছে তাদের পক্ষে এটা সহজ। এটা সঠিক উত্তর হলো দামোদর অববাহিকা। মহানদী অববাহিকা, গোদাবরী অববাহিকা, সোন অববাহিকা, আসলে তো এই সমস্ত অববাহিকাগুলোতেই কয়লা পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে বেশি দামোদর অববাহিকাতে। তো এটা একটা সহজ প্রশ্ন যদি জানা থাকে। তারপর একটি আবার করণীর ম্যাথ। এটা অঙ্কটা যদি স্বাভাবিকভাবে করতে যায় তাহলে জটিল লাগবে, কিন্তু অঙ্কটা যদি একটু করা যায় তাহলে সহজ হবে। প্রথমত এই করণীগুলো নিরসন করতে হবে। 20, √20, √20, 1125, 576, এগুলোকে কী করতে হবে? রুটগুলো ভেঙে নিতে হবে। দিয়ে রুটগুলো ভেঙে নেওয়ার পরে যোগ বিয়োগ করলে এটা 17√5 আর 9√7, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যদি সঠিকভাবে ক্যালকুলেশন করা যায় তাহলে 878 এই অঙ্কটির সঠিক উত্তর আসবে। এরপর 21, কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? আলীনগর নামকরণ এটা সিরাজউদ্দৌলা হবে। যখন তিনি কলকাতা দখল করেছিলেন তখন এটার আলীনগর নাম দেওয়া হয়েছিল। সঠিক উত্তর সিরাজউদ্দৌলা। স্ট্যাটিক জিকে জানা থাকলে ঠিক, না হলেই কনফিউশন। তবে গেস করলে সিরাজউদ্দৌলা হওয়ার সম্ভাবনাটাই বেশি হওয়া উচিত যারা ভারতের ইতিহাসটা একটু স্টাডি করে। এরপর 4 o'clock নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? এটা আমাজন ও কঙ্গো অববাহিকা, এটা নিরক্ষীয় অঞ্চলে যে ইকুয়েটোরিয়াল রিজন আছে সেখানে হয়, যেখানে সমুদ্র খুব বেশি, যেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়। দিনের বেলায় সূর্যের তাপে সমুদ্র থেকে জলে বাষ্পীভূত হয় এবং যে ভ্যাবসা আবহাওয়া থাকে, আবার বিকেলের পরেই মেঘ উপরে উঠে মেঘ ঘনীভূত হয় এবং বিকেল 4টার পরে বৃষ্টি শুরু হয়। এইগুলো আমাজন এবং কঙ্গো অববাহিকাতে এই বৃষ্টিগুলো দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। তো এটা সঠিক উত্তর হলো আমাজন ও কঙ্গো অববাহিকায়। এরপরে সাংকেতিক ভাষা। 724 লিফ ইজ গ্রিন, 371 মানে গ্রিন অ্যান্ড ব্লু, 438 মানে স্কাই ইজ ব্লু, লিভ এবং ইজ কোন সংখ্যা দ্বারা বোঝানো হবে? এগুলো সঠিকভাবে করার পদ্ধতি হলো যে কমনগুলো বাছতে হবে, যে কোথায় কোথায় কমন রয়েছে। কমনগুলো বেশি কাটাকুটি করলেই সঠিক উত্তরটা চলে আসবে। যেমন এখানে 724-এর 724 গ্রিন, আবার 371, এখানেও 7 রয়েছে, এখানেও 7 রয়েছে, গ্রিন দুটো রয়েছে, তার মানে এই গ্রিনটার কোড হলো 7। তো এইভাবে আবার 7টা কেটে গেল। এরপরে ব্লু, আবার ব্লু রয়েছে, এখানে 4 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, তার মানে ব্লুটা হলো 3। তাহলে বাকি পড়ে রইল এই দুইটা মানে হলো ইচ। এইভাবে সঠিক উত্তর করলে এটা সঠিক উত্তর ডি, 2 এবং 4 চলে আসবে। এরপর 26, ইন্দ্র 2021 সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? এটা যারা বিভিন্ন দেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ যে দেশগুলো রয়েছে ভারতের, তাদের সাথে একটা করে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়। বিভিন্ন দেশের সাথে এক্সারসাইজগুলো হয়, এগুলো একটু জেনে রাখা দরকার। তার মধ্যে ইন্দ্রটি এটা হলো রাশিয়ার সাথে অনুষ্ঠিত হয়। তো এটি এই বছর রাশিয়ার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং রাশিয়ার অনুষ্ঠিত হয়েছে। সঠিক উত্তর হলো এ। এরপর একটি অঙ্ক জিআই, 1 + 4 = 9,
2+8 সমান 18, 3+6 সমান 15, তাহলে 7+8 সমান কত? এটা সঠিক উত্তর কিছুই না, 1+4 সমান 9, 1 আর +4 মানে 5, তার সাথে এই সংখ্যাটি যে লাস্টের যে সংখ্যাটি রয়েছে এটা যোগ করে দেবে। 1+4 5, 5 সাথে 4 9, 2+8 10, তার সাথে আবার 8টি যোগ করে দেবে, লাস্টের যোগফলটি আছে সেই যোগফল করে এটি করা হয়েছে। তাহলে এখানে 7+8, 8 7 15, 15+8 মানে 8 5 13 23, সঠিক উত্তর হলো ডি। এইভাবে প্রশ্নটি করা যেতে পারে। এরপর নিম্নলিখিত ভগ্নাংশের অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত? 4। এটা মাধ্যমিকের যারা স্বাভাবিক অনুপাতের অঙ্ক যে প্রাথমিক পার্ট, সেই অনুপাতের প্রথম ধারণা এটা আসে। এটাকে এই দুটোর অনুপাত সমান, এই দুটোর অনুপাত মানে 1/3:1/6 সমান 1/9:x। এই এক্সকে যদি সঠিকভাবে ক্যালকুলেশন করা যায় সরল সমীকরণে ফেলে, সেটাতে এক্স সমান আসবে 1/18। সঠিক উত্তর হবে এ। এই প্রশ্নটি এটা আমার মনে হয় একটু ভুল রয়েছে, কারণ আমি করছিলাম হচ্ছিল না। 12, 25, 37, 49 রয়েছে, এটা আসলে তো আমার মনে হয় 12 গুণিত 2 24 + 1 25, 12 গুণিত 3 36 + 1 37, 12 গুণিত 4 48, 12 4 48 + 1 49, কিন্তু 12 5 60 + 1 61 হওয়ার কথা এখানে পাওয়া যাচ্ছে না। তাহলে এটা সঠিক উত্তর হয়নি, আমি করিও নি। আরও যদি অন্যভাবে আরও কোনোভাবে ভাবা যায় নাকি, আমি করতে পারিনি, তো আমি ছেড়ে রেখেছি। এরপর বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? এটা একটা প্রশ্ন, কারণ এই ভারতের সংবিধানের এই বিধান পরিষদটা নিয়ে একটা প্রশ্ন আসে, কারণ মানে অনেক রাজ্যে বিধান পরিষদ নেই, তাহলে এমনি পার্লামেন্ট নিয়েই বেশি চর্চা হয়, তো এই বিধান পরিষদটা সেই অর্থে বাকি থাকে, অনেকে আলোচনা করতে চায় না, সেই হিসাবে এটা একটু ছেড়ে দেয়। কিন্তু এটা একটু জেনে রাখা দরকার আছে, কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে, কীভাবে বিধান পরিষদের সদস্যদের নির্বাচন করা হয়, এইগুলো একটু জেনে রাখা দরকার। তো এখানে সঠিক উত্তরটা হলো 6 বছর, বি। এরপরে নিচের কোন প্রদত্তটি শব্দের নিকটতম জলীয় প্রতিবিম্ব? এখন দুটো প্রতিবিম্ব হয়, একটা আয়নার প্রতিবিম্ব হয়, একটা জলের প্রতিবিম্ব হয়। আয়নার প্রতিবিম্বতে কী হয়, সাইডগুলো চেঞ্জ হয়, বাম সাইডে ডান সাইডে, ডান সাইডে বাম সাইডে। আর জলীয় প্রতিবিম্ব কী হয়, উপরটা নিচে চলে আসবে, কিন্তু সাইডে চেঞ্জ হবে না। তো এখানে দেখতে হবে কোনটা উপর থেকে নিচে এসেছে অথচ সাইড চেঞ্জ হয়নি, মানে দিক পরিবর্তন হয়নি। তো এখানে দেখা যাচ্ছে এন সিটাতে উপর থেকে নিচে এলেও কিন্তু কোনো সাইড চেঞ্জ হয়নি এবং উপর থেকে নিচে চলে এসেছে, ফলে এটা সঠিক উত্তর হবে সি, উপর থেকে নিচে হবে, নো সাইড চেঞ্জ। এটা হলো এই যদিও প্রতিবিম্বের জিআইগুলো করার সঠিক নিয়ম। একটু শান্তভাবে করলে এইগুলোর করা যায়, তবে যত প্র্যাকটিস থাকবে তত পরীক্ষার হলেও ভালোভাবে করা যায়। তবে পরীক্ষায় ওই তাড়াহুড়োতে অনেক সময় ভুল হয়ে যায়, বা কাছাকাছি এই অপশানগুলো থাকে, তো এই জন্য একটু ভুল হয়ে যায়। তবে একটু যদি শান্ত মাথায় করা যায় তাহলে সঠিক উত্তর করা সম্ভব। এরপর সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসোলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়? -273.15°C। এটা মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের একবারে বেসিক একটি প্রশ্ন, যে তার তাপমাত্রা উষ্ণতা যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে এটা -273°কে অ্যাবসোলিউট, তবে এখানে 1.5°C দেওয়া হয়েছে। তবে এখানে ওই 273, 373, 0°, এইগুলো একটু কনফিউশন হয়ে যায়, একটু জানা থাকলে সঠিক উত্তর করা সম্ভব। এরপর ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? এটা মুম্বাই। আমরা জানি যে ভারতের পরমাণু বিজ্ঞানের জনক বলা হয় ডক্টর হোমো জাহাঙ্গীর ভাবা, যিনি এরোপ্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। ভারতের পরমাণু গবেষণার পথিকৃৎ বলা চলে, মুম্বাইয়ে অবস্থিত। তাহলে সে অর্থে এটি মহারাষ্ট্রে অবস্থিত। সরি। এরপরে 35, দুটি স্টেশনের মধ্যে
পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। এটা ওই একটা কনসেপ্ট আছে, 20% মানে 1/4, 25% মানে 20% 1/5, 25% 1/4। তো এখানে কি রয়েছে, হ্রাস, যেটাতে হ্রাস মানে 25% হ্রাস মানে এর বেসটা চেঞ্জ হয়, যেখানে এই বেস চেঞ্জের অঙ্কগুলো এর থেকে বি 20% বেশি, তাহলে বি থেকে এ কত কম, এর কোনো দ্রব্যের ক্রয় মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, খরচ কত কমাতে হবে, এই কম বেশির অঙ্কগুলো যেগুলো বেস চেঞ্জ হয়, সেগুলো একটা সঠিক পদ্ধতি আছে, এগুলো চোখে দেখেই করা যায়। যেমন এখানে 20% হ্রাস বেশি হবে, বৃদ্ধি হলে তার বেস চেঞ্জ হলে বৃদ্ধি পাবে, মানে 1/5 যদি হ্রাস পায়, যদি বেস চেঞ্জ হয়ে বৃদ্ধি পেতে যায় তাহলে 1/4 হবে, মানে 25%। এটা সঠিক উত্তর। অন্যভাবে করা যায়, কিন্তু এটা যদি এই কনসেপ্টটা জানা থাকে এই বেস চেঞ্জগুলোর, তাহলে চোখের দেখেই এই উত্তরগুলো করা যায়। হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে পরিচিত? এটাই পুলিশের পরীক্ষা দিতে গেলে এইটা একটু জানা দরকার। বিভিন্ন পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ বা কনস্টেবল বা এসআই যে পরীক্ষায় হোক না কেন, এটা পুলিশের যেহেতু প্রশ্ন, এটা জানা উচিত। তো এটার হায়দ্রাবাদে অবস্থিত। এটার নাম হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, এর নাম অনুসারে দেওয়া হয়েছে। কোন গভর্নর জেনারেল আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হয়? এটা সঠিক উত্তর হলো লর্ড কর্নওয়ালিস। এরপর একটি জিআই রয়েছে, রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটে যায়, এরপর ডান দিকে 30 মিটার, এরপর বাম দিকে 35 মিটার, এরপর বাম দিকে 15 মিটার, এরপর বাম দিকে 15 মিটার, এইভাবে রয়েছে। তো এটাকে যদি ওই পরীক্ষার সময় একটু নর্থ সাইডে ঠিক করে নিলে এবং খাতাগুলো যদি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিকভাবে বাম দিক ডান দিক করে করা যায়, তাহলে সঠিক উত্তর হয়, সঠিক উত্তর পাওয়া যায়। অনেকেই এটা করতে পারে। এটা সঠিক উত্তর হলো সি, 25 মিটার পূর্বে। এরপর ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? ভারতবর্ষের কোনো রাজ্যের কর্মকর্তা বলা হয় অ্যাডভোকেট জেনারেল। যেমন পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডভোকেট জেনারেল হলো এস.এন. মুখার্জি, আর অ্যাটর্নি জেনারেল হলো কেন্দ্র সরকারের। তো এটাতে কনফিউজড হয়, কারণ রাজ্য কেন্দ্রের কে অ্যাটর্নি, কে অ্যাডভোকেট, কারণ এই হাইকোর্টে যখন কোনো রাজ্যের কোনো মামলা হয়, তখন রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল প্রতিনিধিত্ব করে। যখন রাজ্য সরকারের কোনো উত্তরদায়িত্ব, রাজ্য সরকার অন্য উকিলও নিয়োগ করতে পারে, কিন্তু মানে এখানে সর্বোচ্চ উত্তরদায়িত্ব রইলেন অ্যাডভোকেট জেনারেল। হাইকোর্ট যদি রাজ্য সরকারের কোনো মামলায় রাজ্যকে ডেকে পাঠায়, তখন অ্যাডভোকেট জেনারেল তার প্রতিনিধিত্ব করে হাইকোর্টে। সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। যারা একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়ে তাদের পক্ষে এটা সহজ। দীপিকা পাডুকোন সঠিক উত্তর। এটি আবার একটি অবজারভেশনের একটি জিআই। উপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাম দিকে 10ম স্থানের অক্ষরের ডান দিকে 8ম স্থানের আছে? একটু অবজারভেশন, উপরের কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষর জেড, শেষের জেডের তার আগের অক্ষর ওয়াই অক্ষরের বাঁ দিকে দশম মানে ও, অক্ষরের ডান দিকে 8ম, তারপরে আবার 8ম মানে ডব্লিউ। এইভাবে অবজারভেশন করলে এটার সঠিক উত্তর করা যায়। কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তাহলে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল কত ছিল? এটা সহজে করা যায়, তবে যদি একটু কনফিউশন হয়, যদি 1%কে ধরে দেওয়া হয় তাহলে ভুল হবে। আসলে তো প্রতি বছর 1% সুদ, তাহলে 3 বছরে 3% সুদ হবে। সেই 3% সুদের টাকাটাই বলা আছে 5,100 টাকা। তাহলে 3% যদি 5,100 টাকা হয়, তাহলে 1% কত হবে? সঠিক উত্তর হবে এ। এইভাবে আমরা করা যায়। কিন্তু ভুল হয় কি, যদি 1% সমান যদি করে দেয় এবং তারপর যদি 100% যদি করা হয়, যে উত্তর দিয়েছে এখানে ভুল করার জন্যে, এই যে
তো এগুলো একটু ভুল হয়ে যায়। যদি এটা সঠিক করে করা যায় তাহলে অঙ্কটা সঠিক হবে। 3 × 17,000 সাথে করলেই হয়ে যায় 100%। এর এমিবার দেহের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম কি? এটা জীবনবিজ্ঞানের প্রশ্ন। এমাইটোসিস সঠিক উত্তর। জানা থাকলে ঠিক আছে, নাহলে কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকে। এইটা ক্যাস্ট্রাফোন শব্দটিতে কত জোড়া অক্ষর আছে, যাদের মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাতেও ততগুলি অক্ষর আছে। এটা কত জোড়া, এই ST আরও একটু কনফিউজ হচ্ছিলো, তার জন্য সঠিক উত্তরটা আমি করিনি। এটা পরে তোমরা যদি পারো তো কমেন্ট বক্সে জানাও এটা সঠিক উত্তর। আমি একটু কনফিউজ হচ্ছিল বলে করিনি। কনসেপ্টটা হচ্ছে ওই বর্ণমালাতে যেগুলো রয়েছে আর কি। এরপর প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? এটা যারা প্রাচীন ভারতের ইতিহাসে বৌদ্ধ ধর্ম মানে এই সিভিল সার্ভিসের এই ধরনের পরীক্ষা দিতে গেলে এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে বা হরপ্পা সম্পর্কে প্রত্যেকটা যে যুগ রয়েছে পড়া দরকার। সেক্ষেত্রে ত্রিপিটক পালি ভাষায় লিখিত, কারণ সাধারণ গৌতম বুদ্ধের যে বাণীগুলো এগুলো সংকলন করা হয়েছিল, এগুলো সাধারণ মানুষের ভাষা ছিল পালি, সংস্কৃতে লেখা ছিল না, সংস্কৃতে লেখা হতো না, কারণ সংস্কৃত ছিল এলিট গ্রুপের ভাষা আর পালি ছিল সাধারণ মানুষের ভাষা। তাই জন্য ত্রিপিটক সবার সহজভাবে বোঝার জন্য এটা পালি ভাষায় লিখিত হয়েছিল। নিম্নলিখিত কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? জগৎ শেঠ, এটা সঠিক উত্তর হলো ফটিক চাঁদ। এটা যে পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল মির্জাফর, তো তাদের মধ্যে এই জগৎ শেঠের বাড়ি ছিল, জগৎ শেঠের বাড়ি যেটা এখনও মুর্শিদাবাদে রয়েছে। তো এটা ছিল পলাশির সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করার একটা, যারা যারা ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে মির্জাফর বা আর অন্য যারা ষড়যন্ত্র করেছিল, এই জগৎ শেঠ ছিল সেই ষড়যন্ত্রের দলে, যারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তো এটা একটা একটু কঠিন প্রশ্ন, কারণ আমার মনে হয় জগৎ শেঠ কারা কারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেগুলো ঠিক আছে, এবারে এরপর জগৎ শেঠের সঠিক নামটা অনেকের ক্ষেত্রে নাও জানা থাকতে পারে। এরপর একটি সহজ অঙ্ক, যদি একটি রাস্তার সময় থাকে, যদি শান্তভাবে থাকে তাহলে এটা সহজ প্রশ্ন আর কি। যদি একটি রাস্তা 3.45 কিমি হয় তবে ওই রাস্তার 2/5 দৈর্ঘ্য কত? 3/5 সমান 45 কিমি, 1 কিমির জন্য কত আর 2/5 জন্য কত? সঠিকভাবে কাটাকুটি করলে এর সঠিক উত্তর এ চলে আসবে। সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের পুরনো সতী প্রস্তর পাওয়া গেছে? এটার কাঞ্চিপুরম ডিস্ট্রিক্টে এটা সাম্প্রতিক পাওয়া গেছে। হ্যাঁ, যারা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন, যারা জানে তাদের ঠিক আছে, নয়তো এটা কনফিউজনের প্রশ্ন। তো এটা আমি ওই নেট দেখে খুঁজে দিলাম, যেটা ওই কাঞ্চিপুরম ডিস্ট্রিক্টে রয়েছে তামিলনাড়ুতে, সঠিক উত্তর। এরপর আবার একটু অঙ্কটা লেন্থি রয়েছে কিন্তু অঙ্কটা সহজ। এক চা বিক্রেতা 250 টাকা কেজি ধরে এ চা এবং 150 টাকা কেজি ধরে বি চা 2:5 অনুপাতে মেশালেন। এরপর ওই মিশ্রিত চা 200 টাকা কেজি ধরে বিক্রি করলেন, তবে তার লাভের শতকরা হার কত? তো এটাকে সহজভাবে করা যায়, কারণ ধরে নেওয়া যাক যে 2 কেজি এ চা এবং 5 কেজি বি চা। তো তাহলে 2 কেজি এ চার দাম 500 টাকা আর 5 কেজি 150 টাকা চায়ের দাম 750 টাকা, দুটাই যোগ করা হলো। আর এরপর মোট 7 কেজি চা, যেটা ওই 200 টাকা কেজি ধরে বিক্রি করছে, তো 1400 টাকা দিয়ে বিয়োগ করলে দেখা যাচ্ছে যে 150 টাকার মতো 1250 টাকাতে লাভ হচ্ছে, এবং এভাবে করলে এটার সঠিক উত্তর হচ্ছে 12%। এভাবে এটা করা যায়। এরপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে? এখনও হয়নি, হবে। তো এটা মথুরা তৈল শোধনাগার। এটা নিউজে সেভাবে আসেনি, কেউ যদি কারেন্ট অ্যাফেয়ার্স যারা নিয়মিত চর্চা করে তাদের কারো যদি জানা থাকে তো সহজ, তাহলে না হলে একটু কঠিন আমার মনে হয়। এরপর স্যাম তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6% সুদে ধার নেয়, সেই বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি স্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কত দিনের জন্য ধার নিয়েছিল?
সুদ আসলে সে 15,600 টাকা ফেরত দেয়, আর নিয়েছিল 12,000 টাকা, মানে 3,600 টাকা সে এক্সট্রা দেয়। তাহলে 12,000 টাকার 3,600 টাকা এক্সট্রা দেয়, মানে সেটা পার্সেন্টেজ করলে দাঁড়ায় 30%, মানে 30% টাকাটা বেশি দিয়েছে আর কি। সেটা 6 বছরে দিয়েছে, তাহলে প্রতি বছর মানে 5 বছর, প্রতি বছর যদি 6% করে দেয় তাহলে 30% দিতে 5 বছর সময় লাগবে। এভাবে এই কনসেপ্ট থেকে করলে এটি সহজে করা যাবে। এরপরে নিম্নোক্ত কোন নদীটি দীর্ঘতম? এগুলো তিনটা, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গোদাবরী দিয়েছে। তো গোদাবরী দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী। তো এগুলোর প্রতিটারই দৈর্ঘ্য জেনে রাখা সম্ভব হয় না অনেক সময়, তবে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের দৈর্ঘ্যগুলো জেনে থাকলে ভালো। কিন্তু একজন সাধারণ যারা খুব ডিটেলসে না পড়াশোনা করে তাদের পক্ষে একটু কঠিন হয়ে যায়। তবে এটা সঠিক উত্তর হলো ব্রহ্মপুত্র, 3,885 কিমি। গঙ্গার 2,510 কিমি, সিন্ধুর 2,880 কিমি। এইভাবে দৈর্ঘ্যগুলো একটু আসলে তো কি জানা উচিত, কিন্তু কেউ কনফিউজড হয়ে যায়, কারণ এই সংখ্যার ব্যাপার অনেকে অত ডিপে ঢুকতে চায় না, তাদের পক্ষে একটু কঠিন হয়ে যায়। এরপর অঙ্ক, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। আবার পিতা পুত্রের অঙ্ক, পিতার বয়স, এদিকে ফাদার আর সন্স, পিতার বয়স এক্স যদি হয় এর হবে 3x। এরপর 12 বছর পর এক্স সাথে 12 বছর যোগ, এর সাথেও 3xের সাথেও 12 বছর যোগ হলে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে পুত্রের বয়স দ্বিগুণ মানে পুত্রকে 2 দিয়ে গুণ। তাহলে এই দুটো হলো সমান সমীকরণ। এদেরকে সমাধান সমীকরণ করলে সঠিক উত্তরটা চলে আসবে 12 বছর। বোঝা গেল? কি ফাদার একদিকে সন লিখতে হবে, ফাদার সন এক্স, ফাদার 3x, 12 বছর যোগ করলো, 12 বছর যোগ করলো, 12 বছর যোগ, 12 বছর যোগ, তারপরে এই দুটো সমীকরণকে সমান করার জন্য বলছে কি পুত্রের বয়সের দ্বিগুণ হয়। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে এই দুটোর মান সমান হয়ে যায়। এদের থেকে সমীকরণ করলে সঠিক উত্তরটা ডি চলে আসে। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? প্রস্তাবনা, চতুর্থ তপশিল, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকার। এটা হলো রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি, ডিপিএসপি, যেটি 36 থেকে 51 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের ধারাতে এটি রয়েছে। তো এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরীক্ষাটি এই নির্দেশমূলক নীতি থেকে একটি কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা, এটা বিভিন্ন পরীক্ষায় কোথা থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে কত ধারা রয়েছে, এরকম বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তো এটা জানা উচিত অনেকেরই, এবং অনেক সঠিক উত্তর করে আসতে পারবে বলে আমার বিশ্বাস। এরপরে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? তো আমরা জানি যে লসাগু এবং গসাগু গুণ করলে হয় সংখ্যাটার গুণফল। তাহলে এই লসাগু গসাগু গুণ করা হয়েছে, যে গুণফলটা হয়েছে এই গুণফলটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখা যাবে এই যে প্রশ্নের অপশানগুলো দিয়েছে তার মধ্যে 111, এটাকে 2 দিয়ে লসাগু 2 দিয়ে কাটাকাটি করতে হবে। 2 দিয়ে যেমন 2 1কে 2 2 4, 1 2 8 16, 2 1কে 2, 2 6 12, 0, এভাবে আবার 2-এ এভাবে কাটাকুটি করলে শেষ পর্যন্ত লসাগু করে করে গেলে দেখা যাবে যে এটার ক্ষুদ্রতম সংখ্যাটা 110-এর মতো আসছে। সঠিক উত্তর ডি। এরপর তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা, তুঙ্গ এবং ভদ্রা এই দুটো আলাদা নদী, দুটো নদীর যেখানে মিলেছে সেখানে একটি ড্যাম, যে তুঙ্গভদ্রা ড্যাম হয়েছে, এটা কৃষ্ণার একটি উপনদী। নদী সম্বন্ধে, ভারতবর্ষের নদী সম্বন্ধে যে কোনো পরীক্ষাতেই যারা জেনারেল নলেজে একটু ভালো করে প্রতিটা নদী একটু ভালো করে দেখে রাখা দরকার। এরপর একটি দর্পণের অঙ্ক দিয়েছি। দর্পণের অঙ্ক, এটার একটা এটা তো দিক চেঞ্জ হয়, মানে ডান দিকেটা বাম দিকে, বাম দিকেটা ডান দিকে। তবে এটা পরীক্ষার খাতায় আমি যেটা করতাম আর কি, মানে এটা আর ওই ছবিটা এঁকে নিতাম খাতাতে, তারপরে পিছন দিকে ছবিটা এঁকে নিতাম, তারপরে মিলিয়ে দেখতাম কোনটা সঠিক উত্তর। তো এভাবে আর কি করে নিতাম, তাতে করে হয়ে যেত আর কি। তো যদি আরও কেউ অন্যভাবে, এমনিতে সঠিকভাবে পদ্ধতি হলো বাম দিকেটা ডান দিক, মানে কোন দিকে, মানে যেটা এই দিকে রয়েছে বাম দিকে রয়েছে সেটা ডান দিকে হবে, ডান দিকেরটা দিকটা চেঞ্জ হয়ে যায়, সাইডটা চেঞ্জ হয়ে যায়।
তো এইগুলো কনফিউজড হয়, তবে ওইভাবে ছবিটা এখানে করে নিলেই সঠিক উত্তর হয়, এবং সেভাবে সঠিক উত্তরে সি এর সঠিক উত্তর হবে। খাতায় এঁকে নিই, পিছনে খাতায় ছবিটা প্রথমে যে প্রশ্নটি যেমন এই প্রশ্নটি খাতায় এঁকে নিলে এভাবে 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 এঁকে নিলে এভাবে এঁকে নিলে পিছনের পৃষ্ঠাতে ছবিটা চলে আসবে, উল্টো উল্টো ছবিটা, ওটাও দর্পণের ছবিটাই হবে। আর সেই ছবিটা যদি পাশাপাশি এই 3-4টা ছবির সঙ্গে মিলিয়ে দেখা হয়, তাহলে সঠিক উত্তরে চলে আসবে। তাও একবার একটু বাম দিক বা ডান দিক হলো কিনা একটু দেখে নিলে এভাবেই করা যায়। সঠিক অ্যাপ্রোচ এটার। কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? এটা যারা যারা অলিম্পিক দেখছিল তাদের পক্ষে এটা খুব সহজ। অলিম্পিকে যারা খবর টবর রাখছিল যে জাপানে যে অলিম্পিকটি হলো লাস্ট, পিভি সিন্ধু, এটা হলো সঠিক উত্তর। এরপর আবার সঠিক উত্তর, জি এ এক্সের বাবা, পি জি এর কাকা, ওয়াই এক্সের ভাই, তাহলে ওয়াই পি এর কে। এটা সঠিকভাবে প্লাস মাইনাস, প্লাসটা যদি পুরুষ ধরা হয়, মাইনাসটা যদি মহিলা ধরা হয়, এইভাবে সঠিকভাবে করলে এটার সঠিক উত্তর আঙ্কেল কাকা উত্তর হবে। নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর? এটার উত্তর হবে কান্ডালা। 2টি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? এই মৌলিক সংখ্যা কতগুলি রয়েছে, এটা সঠিক উত্তর হলো 25। আমার এই চ্যানেলেই নাম্বার সিস্টেমের কতগুলো ডেফিনেশনের প্রিভিয়াস ভিডিও আছে, সেখানে প্রাইম নাম্বার, অড নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এই পাটিগণিত শুরু করতে গেলে এইগুলো একটু জানা দরকার। মানে মৌলিক সংখ্যা কতগুলি আছে, মৌলিক সংখ্যা কোনগুলো, মানে এক এবং সেই সংখ্যা দ্বারা বাদ দিয়ে অন্য কোনো মধ্যের সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো তো মৌলিক সংখ্যা। তবে একটা মৌলিক সংখ্যা নয়, একের পরে 2, 3, 5, 7 এইভাবে যে মৌলিক সংখ্যা। তো 100 পর্যন্ত এভাবে পরীক্ষার হলে গোনা একটু কঠিন, জানা থাকলে ভালো, তবে পরীক্ষায় গুনে গুনেও করা যায়, তবে একটু কঠিন হয়ে যায়। সঠিকভাবে যদি 25টা জানা থাকে তাহলে ভালো হয়, না হলে সময় লাগে আর কি। আসলে পরীক্ষার হলে সময়টা তো একটা ভাইটাল। এরপরে 63, এই যে এ 500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, যুক্ত হয়। বছরের শেষে যদি লভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ করা হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসা যুক্ত হয়েছিল? এগুলোকে সঠিকভাবে হলো ওই সঠিক পদ্ধতি হলো যে মোট টাকাটা 12 বছরের 1 বছরে হিসাব করতে হয়। কি 2250 টাকা এ 12 বছরের জন্য, 12 মাসের জন্য কাটছে, আর 2700 টাকা এটা 12 থেকে কিছু কম মাস, মানে কয়েক মাস কম, তাহলে 12 মাইনাস এক্স। তো এটা সমান হচ্ছে, অনুপাতটা হবে 2:1। এভাবে যদি সঠিক অনুমান করা যায়, তাহলে দেখা যাবে এক্সের মান 7। তাহলে এক্স সমান যদি 7 হয়, তাহলে 7 মাস মানে এর টাকাটা, বিয়ের টাকাটা 7 মাস কেটেছে, মানে ও 5 মাস পরে বি এর সাথে ব্যবসায় যোগ দিয়েছিল। এটা একটু যদি লেন্দি হলেও একটু যদি কনসেপ্টটা জানা থাকে এবং একটু যদি সঠিকভাবে করা যায়, অঙ্কটা করা সম্ভব, তবে সময় আবার একটা ভাইটাল। এরপর একটি জিআই, এটাকেও সঠিকভাবে করলে এ বি সি ডি ই এফ, এই 6 বন্ধু এক বেঞ্চে বসে আছে, ই এবং এফ এর মাঝখানে, ই এবং এফ মাঝখানে বসেছে, মানে এক বি ডি ই এফ সি এ, এইভাবে 6টি দাগ নিতে হবে। মধ্যেখানে ইএফ, এটা কোনো ফাংশন না, ইএফ মধ্যেখানে বসিয়ে দেওয়া হলো। এরপরে দুদিকে দেখতে হবে, সি এ এ যেমন এ, এখানে বলা হয়েছে কি যে এ এবং বি দু প্রান্তে বসে আছে, মানে এ এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এটাও বি হতে পারে, বা এটাও বি এ হতে পারে। অপশান মানে দুটোকে দেখে নেওয়া দরকার, মানে প্রথমে মানে শিওর হলো না। তারপরে দ্বিতীয় প্রশ্ন পড়ে যাবে যে সি এর একদম বাম দিকে, সি সি এর বাম দিকে মানে এইদিকে হবে, এদিকে হলে ডান দিকে হয়ে যাচ্ছে, তাহলে সি এর বাম দিকে। তাহলে সি যদি এদিকে বাম দিকে বসে, তাহলে ডি বি এর ডান দিকে, সঠিক উত্তর হবে ডি।
একটু যদি অবজারভেশন এবং সময় থাকে বা শান্তভাবে যদি করা যায়, এটা সঠিক উত্তর করা সম্ভব। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2.5 গুণ হয়, তাহলে একই পরিমাণ টাকা 18 বছরে কত হবে? 6 বছর, 12 বছর, 18 বছর, তাহলে 6 বছর থেকে 12 বছর 2.5 গুণ, তারপরে আবার 2.5 গুণ, এভাবে যদি 2.5 গুণ করা যায় তাহলে সঠিক উত্তর হবে সি, 125/8। এরপরে ধূমকেতু কার ছদ্মনাম ছিল? এটা একটি ছদ্মনাম থেকে প্রশ্ন এসেছে। কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনিলা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত। তো এইভাবে যে ছদ্মনামগুলো একটু জেনে রাখা দরকার, কোনো কোনো বছর পরীক্ষায় এগুলো দিয়ে দেয়, বাংলার পশ্চিমবাংলার পরীক্ষাগুলোতে দিয়ে দেয়। তো সঠিক উত্তর হলো কাজী নজরুল ইসলাম, এগুলো একটু জানা দরকার। এরপরে মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেটে, কিন্তু সরিতা এবং মোহিনীর উচ্চতা সমান নয়। মোহিনী এবং হেমার থেকে বেটে উচ্চতার দিক থেকে কে? এখানে যদি কনফিউজড হয়ে যদি হয়, যেমন এখানে মোহিনী নিতার থেকে বেটে, মানে মোহিনী লম্বা, নিতা ছোট। মোহিনী মোহিনী নিতার থেকে লম্বা, মোহিনী নিতা থেকে লম্বা, মোহিনী গ্রেটার দেন নিতা, কিন্তু সরিতার থেকে বেটে নয়। এবার সরিতার থেকে বেটে নয় মানে সরিতার থেকে সমানও তো হতে পারে, তাহলে এটা বড় কি ছোট বোঝা যাচ্ছে না, সমান অথবা ছোট এটা বোঝাচ্ছে। মোহিনী হেমার থেকে মোহিনী মোহিনী হেমার থেকে মোহিনী হেমার থেকে বেটে, মোহিনী হেমার থেকে বেটে, এরপরে মোহিনী হেমার থেকে বেটে, তাহলে এখানে কি হচ্ছে, এই দ্বিতীয়টা পাওয়া যাচ্ছে না সঠিকভাবে, তাই জন্য সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়, এটা সঠিক উত্তর হবে। এরপর 68, 2020 সালে রসায়ন শাস্ত্রে কি বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনগর পুরস্কার লাভ করেছিলেন? এটার মানে অনেক, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এটা প্রফেসর জ্যোতির্ময় দাস, আসলে তো অনেকেই পেয়েছিল, অনেক অনেক কয়েকজন বিজ্ঞানী এটা দেওয়া হয়েছিল, তার মধ্যে জ্যোতির্ময় দাস ছিলেন। তো যারা নামটার সাথে পরিচিত তারা পারবে, নয়তো কনফিউজড প্রশ্ন আর কি। এরপর একটি সঠিক প্রশ্ন, মানে মোটামুটি সহজ অঙ্ক বলা চলে। সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরও 300 জন আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কতদিন চলবে? তাহলে 500 জনের 24 দিন সঠিক অনুপাতে, তাহলে একদিনের একজনের চলবে 500 গুণিত 24, কারণ বেশি দিন চলবে, আর 300 সেনা উপস্থিত হলে 500 যুক্ত 300, 800, এভাবে যদি এটা ক্যালকুলেশন করা যায় তাহলে সঠিক উত্তরটা বেরিয়ে আসবে 15 দিন। নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়াটি অসুখ নয়, ব্যাকটেরিয়া জাতীয় অসুখ নয়? এখানে প্রথমত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা সবারই জানা, বাকিগুলো এইগুলো কোনটা ভাইরাস, কোনটা ব্যাকটেরিয়া, কোনটা এগুলো জানা দরকার, কোনটা আদ্য প্রাণী, এইগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, আদ্য প্রাণী, বিভিন্ন রোগগুলো কোনটা থেকে কোনটা হয়, যেমন এখানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা সবাই জানে। তো এটা তাহলে ভাইরাস, এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত রোগ, এবং এই বাকিগুলো নিউমোনিয়া, টাইফয়েড, এগুলো সব ব্যাকটেরিয়া বা আরও আদ্য প্রাণী ঘটিত রোগ। তো এই ইনফ্লুয়েঞ্জাটা নয়, সঠিক উত্তর হলো সি। এরপর আবার একটি জিআইয়ের অবজারভেশনাল অঙ্ক। নিচের সারণীতে কতগুলি চার আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই? তো এইভাবে 7 আছে, কতগুলি চার আছে, আগে 7 আছে 3 নেই, প্রথম একটি, আগে 7 আছে 3 নেই, এটাই, আগে 7 আছে, চারের আগে 7 আছে একটি, আবার এখানে এই যে এটি রয়েছে, সরি, পরের প্রশ্ন চলে যায়। এরপরে যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? সেটি হলো ঝড়ের সম্ভাবনা। এটি যারা জিওগ্রাফি এবং ফিজিক্সের একটি প্রশ্ন। যদি ব্যারোমিটার এর মান নেমে যায় তার মানে বায়ুর চাপ কমে গেছে, বায়ুর চাপ
কমে গেলে যদি যদি কোথাও উচ্চচাপ থাকে, হ্যাঁ আমরা জানি বায়ু সবসময় সাম্য অবস্থায় থাকার চেষ্টা করে। যদি কোথাও নিম্নচাপ হয়, উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু সেই জায়গাটা পূরণ করার জন্য ছুটে আসে, মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে। তো যদি কোনো কারণে বায়ু ব্যারোমিটারের চাপ নেমে যায়, তাহলে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যায়। এরপরে একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেতেন। তাহলে 5% লাভ মানে 105%, 5% ক্ষতি মানে 95%, এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 10, সেই 10% হলো 15 টাকা। তাহলে 100% সমান কত? 150 টাকা। নিচের শব্দগুলির মধ্যে কোনটি ফটোসিনথেটিক শব্দটির অক্ষর দ্বারা তৈরি করা সম্ভব নয়? প্রন, মানে এখানে আরটি নেই, তাহলে সঠিক উত্তর হবে বি। এরপর 83, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কোন শিল্পকে বোঝানো হয়? এটা পেট্রোকেমিক্যাল শিল্পকে বোঝানো হয়। এরপর এই চিহ্নগুলো রয়েছে, এগুলোকে সঠিকভাবে বসালে দেখা যাচ্ছে যে বিডি এর এই যে এখানে রয়েছে বি ইন্টু ডি, মানে বিডি এর বোন, কিন্তু বিডি এর বোন হলো বি এর লিঙ্গটা পাওয়া গেলেও কিন্তু ডি এরটা পাওয়া যাচ্ছে না। ফলে যদি এর প্লাস না মাইনাস যদি বোঝা না যায়, তাহলে এর সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। তাহলে সঠিক উত্তর হবে সি। টর 85, এর সঠিক উত্তর হলো চাপ, প্রেসার। এরপর নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ রয়েছে? ত্রিভুজের এটা সঠিক জিআই। এই যতগুলো ত্রিভুজ রয়েছে 1 2 3 4, এবং এইগুলোকে যোগ করলেই যে সংখ্যাটা হবে সেটাই হবে ত্রিভুজের সংখ্যা। সঠিক উত্তর হলো এ, 10। কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ? এটা দেব আনন্দের সঠিক উত্তর। যদি এটা কেউ না জানে, সঠিক উত্তর করা সম্ভব নয়, কিন্তু ওই দেবানন্দ ছিলেন মানে সেই সময় রোমান্টিক হিরো। তো এইভাবে যদি কেউ জানে, তো সেই হিসাবে যদি কেউ একটু মানে গেস করে যদি দেবানন্দ দেয়, তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে, নাহলে খুব কঠিন আর কি। মুদ্রা রাক্ষস, এটা ইতিহাসের একটি সহজ বই, এর বিভিন্ন পরীক্ষায় পড়ে। মুদ্রা রাক্ষস, বিশাখ দত্ত। এরপরে দুটি শাড়ি 400 টাকা বিক্রি করে, একটিতে 20% লাভ, একটিতে 20% ক্ষতি। এগুলোতে ওই সাময়িকভাবে এটি সূত্র, মানে ওই x² - 10, মানে 20 × 20/100 সবসময় ক্ষতি হবে, 4% ক্ষতি। 20 × 20 400/100, মানে 0 কেটে যাবে, 4% থাকবে, এবং ক্ষতি সবসময় হবে। এটা একটা সূত্র, পার্সেন্টেজের অঙ্কে এগুলো পড়ে। এরপরে একটি জিআই, মানে খুব টাফ, মানে করতে গিয়ে মানে 20টা সংখ্যা রয়েছে, তো 4টা ভাগবে না 5টা ভাঙবে, এটাতেই কনফিউজ হতে হতে অনেকক্ষণ সময় লেগে গেলে পরীক্ষা করা কঠিন। তো এটার সঠিক উত্তর হবে কি, দেখা যাচ্ছে কি 10-এ 10-এ ভাঙতে হবে। 10-এ 10-এ ভেঙে, তো এটার এই দিকে যেগুলো 10-এর থেকে শুরু হয়েছে, আবার পরের দিক থেকে 10-এরগুলো বি এ ডি, আবার এখান থেকে শুরু হবে বি এ ডি, এদিক এভাবে আস্তে আস্তে শুরু হচ্ছে। এভাবে সঠিক উত্তরটি হচ্ছে সি। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীরা পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলে? এটার সঠিক উত্তর আমি নেটে খুঁজছিলাম, পাইও না, আর আমি কম্পিউটার সায়েন্সের লোকও নয়, তো আমি কোয়েশ্চেনটি ছেড়ে দিয়েছি। যদি তোমাদের জানা থাকে কমেন্ট বক্সে জানাও। সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগ উঠেছে, সেটি কোন দেশে প্রস্তুত হয়েছে? এটি ইসরায়েল। সাম্প্রতিককালে এটি যে বিভিন্ন রাজনৈতিক এবং বড় বড় আমলাদের বিভিন্ন সরকারি স্তরে যে ফোনে আড়ি পাতা হচ্ছিল, এটা নিয়ে একটা রাজনীতি চলছিল। তো এটা ইসরায়েলের একটি সফটওয়্যার, যে বিভিন্ন দেশের সরকারকে মানে গোপনে তদন্ত করা, গোপনে গোয়েন্দাগিরি করার জন্য এটা দিয়ে থাকে। এবার ফায়ার আইস, এটি একটি সায়েন্সের প্রশ্ন, যারা জানে সায়েন্সের। ফায়ার আইস, যারা আর্টস বা অন্য ব্যাকগ্রাউন্ডের ছিল তাদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে। এটা সঠিক উত্তর হলো মিথেন হাইড্রেট। এ এবং বি যথাক্রমে 10 এবং 15 দিনে কাজটি শেষ করে। এ একা 4 দিন করার পর বি 5 দিনে কাজটি শেষ করে। অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করার পরে। তিনজন একত্রে কাজটি কত দিনে শেষ করতে, 3 দিন করলে কত দিনে শেষ হতো? এটার একটি কনসেপ্ট, যেটি হলো ওই এ 10 দিন করে, এ 10 দিন,
বি 15 দিন, এটার এলসিএম করতে হয় 30, তাহলে প্রতিদিন এ 3 ইউনিট, বি 2 ইউনিট, তারপরে এ তাহলে 5 দিন করেছে, এ না সরি এ 4 দিন, তাহলে 4 দিনে 12 ইউনিট করলো। আর তারপর বি, আবার প্রতিদিন 2 ইউনিট করে করে, তাহলে 5 দিন করেছে 10 ইউনিট, তাহলে কত হলো 12 আর 10-এ 22 ইউনিট কাজটা হয়ে গেছে। 22 ইউনিটের পরে 8 ইউনিট যে কাজটা রয়েছে সেটা সি 8 দিনে করেছে। তাহলে মানে সি তাহলে প্রতিদিন যদি 1 ইউনিট কাজ করে তাহলে 30 ইউনিট কাজ করতে 30 দিন সময় লাগবে, মানে সি 30 দিনে করবে। তাহলে 10, 15, 30, তাদের লসাগু 30। তাহলে এইভাবে যদি কাজটা হয় তাহলে প্রতিদিন 3, 2, 5 আর সি এর 6 ইউনিট, তাহলে তিনজনে মিলে 6 ইউনিট প্রতিদিন কাজ করছে। তাহলে মোট 30 ইউনিট কাজ করতে 6 গুণিত 30 ভাজিত 6, 5 দিন লাগবে। এইভাবে এই কনসেপ্ট থেকে অঙ্কটা সঠিকভাবে করা সম্ভব। এরপর 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? এটা সঠিক উত্তর হবে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে এই প্রথম যখন রাসবিহারী বোস আহ্বান জানান সুভাষচন্দ্র বোসকে, এবং সুভাষচন্দ্র বোস রাসবিহারী বসু যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে, যেটা গঠিত হয়েছিল, রাসবিহারী বসু তার দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে সমর্পণ করে, এবং সমর্পণ করার পর সেখানে সুভাষচন্দ্র বসু অস্থায়ী সরকার গঠন করে, যেটাকে জাপান ছাড়াও ইতালি ছাড়াও বিশ্বের 9টি দেশ ভারতের এই সরকারটিকে মান্যতা দিয়েছিল। ভারতের প্রথম জাতীয় সরকার, যাকে বিভিন্ন বিদেশের 9টি দেশ সেটা মান্যতা দেওয়া হয়েছিল, এবং সেই সরকারটা গঠিত ছিল সিঙ্গাপুরে। এরপর তমুল্লুকে জাতীয় সরকার মহাপরিচালক কে ছিলেন? এটা ওই যখন আগস্ট ভারত ছাড় আন্দোলন চলছিল সেই সময় তমলুকে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে জাতীয় সরকার মহাপরিচালক গঠিত হয়েছিল। এরপর একটি যে সহজ প্রশ্ন, 12, 15, 20, 25 এদের লসাগু, এই লসাগু করলে সঠিক লসাগুটা আসবে 300। তো এইভাবে মোটামুটি এটা আলোচনা। প্রশ্নটাকে বলা চলে সহজ এবং থেকে মডারেট রয়েছে। তো এটার একটা কনফিউশন যে কাট অফ কী হবে, কখনো কাট অফ নিয়ে কখনো আলোচনা করতে নেই, কারণ কাট অফ কেউ বলতে পারে না, কাট অফ কী হবে না হবে কেউ কিছু বলতে পারে না। কেউ যদি বলে সেটা সে মানে আন্দাজে ঢিল ছোড়া। যে ক্যান্ডিডেট সেই অনেকটা বুঝতে পারবে যে কতলা করেছি, কতগুলো হতে পারে, কীরকম একটা আঁচ। তবে এমনিতে বলা হয় কি 60% করলে ভালো হয়। এখন যা কম্পিটিশন রয়েছে 60%, যত বেশি স্কোর করা যায় ততই সেফ। কিন্তু সবটা তো হয় না, কিছু পরীক্ষার হলে ওই কম সময়ের মধ্যে সঠিক করা যায় না। তবে তবে যাদের প্রস্তুতি ভালো থাকে তারা বেশি পারবে, যাদের প্রস্তুতি কম তারা একটু কম হবে, বা কারো হয়তো পরীক্ষাটা রিপ্রেজেন্ট ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারলো, তারা আর একটু বেশি হয়তো হয়ে গেল। এইভাবে আর কি অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে। তবু বলা হয় যে 60% যদি হয় তাহলে ভালো হয়, তাহলে মেনের জন্যে প্রস্তুতি মানে 100টার মধ্যে যদি 60টা ঠিক হয়। তবে কি 40টা বেশি যারা পড়ছে তাদেরও মানে মনে মনে মেনের জন্য প্রস্তুত, কারণ 40টা ঠিক করেছে। তো যেহেতু এজটা এখানে ফ্যাক্টর, কারণ কম এজ, তাহলে পরবর্তীকালে আরও মানে পরীক্ষায় বসতে পারবে, তাহলে প্রস্তুতিটা লাগাতার থাকাই ভালো মেনের জন্য। মেন রেখেই প্রস্তুতি, আসলে তো মেন বলে তো প্রস্তুতি হয় না পরীক্ষাতে। সঠিকভাবে মানে যতটা হাই লেভেলের প্রস্তুতি নেওয়া যায় ততটাই নেওয়া উচিত। তবে যারা মানে 20, 10, 15 এইভাবে 30, 22, 25 এরকম যারা পেয়েছে তাদের মানে হয়তো একটু খামতি রয়েছে, তাদেরকে হয়তো আরও মানে পরিশ্রম করতে হবে। তো তারা হয়তো তাদেরও খাওয়ার কিছু নেই, তারাও মেন পরীক্ষার প্রস্তুতি নেব না এমনটা নয়, কি তাদের হয়তো মেনের পাওয়ার চান্সটা কমে যাবে। কিন্তু যারা 40, 50, 60, 70 এরকম পেয়েছে তাদের কি মেনের পরীক্ষা দেওয়ার সুযোগটা বেশি, তো তাদেরকে সেই মানে মেনের লেভেলে প্রস্তুতি নিতে হবে। তবে এরকম কোনো পার্টিকুলার 51 কাট অফ হবে, 55 কাট অফ হবে, 46 কাট অফ হবে, এরকম করে সঠিক কাট অফ করা ঠিক নয় আমার মতে। যদি ওই 60, 50 এরকম যদি পাওয়া থাকে, একটু পরীক্ষা মনে হচ্ছে যেন ভালো হয়েছে, কনফিডেন্স লাগছে, তাহলে মেনের পরীক্ষা নেওয়া ভালো। তো আজ এই পর্যন্তই। এরপরে কমেন্ট বক্স করে জানা, একটু ভিডিওটা একটু মধ্যেখানে ডিলিট হয়ে গেল, দেখা যাবে পরে যদি করা যায়, সঠিকভাবে করা যায়। তো মোটামুটি এগুলোই উত্তরটা এখনও হয়তো উত্তরগুলো মেনে নিচ্ছি, সঠিক অ্যাপ্রোচ কী হতে পারে, কী লেভেলে পড়াশোনা করা দরকার, তো সেটা একটা আওয়াজ পাওয়া যায়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। গুড বাই।